নন্দগোপাল সেনগুপ্ত রচিত একটি তৈলাক্ত কাহিনী। সকালবেলা সবে চায়ের পেয়ালাটি হাতে নিয়ে বাইরের ঘরে এসে বসেছি, সঙ্গে সঙ্গে একদিকে খোলা জানালা দিয়ে পড়ল পরপর দুখানা খবরের কাগজ। অন্যদিকে সদরের নামঘণ্টাটা শব্দ করে উঠল। তারপরই এসে ঢুকলেন কিশোরী বাবু। মেজ কাকার বন্ধুত্ব সূত্রে রোজই আসেন তিনি। দু কাপ চা খেয়ে এবং খবরের কাগজখানা উল্টে পাল্টে দেখেই চলে যান। যেদিন বাড়ি থাকি এটা সেটা নিয়ে গল্প ফাঁদেন, যেদিন বেরিয়ে যায় একাই বসে বসে পাঠ ও পান সেরে চলে যান। আজ আছি, তাই আমাকে দেখে একগাল হেসে বললেন, এই যে ডিগবয় গিয়েছিলে, চমৎকার জায়গা। বললাম, কোনো সময় গিয়েছিলেন বুঝি? শুধু যাওয়া? ডিগবয়, তিনসুকিয়া, নাহারকাটিয়া, মার্গারিটা সবই তো তৈরি হলো আমারই চোখের সামনে। কি ছিল আগে ওইসব জায়গায়? শুধু বন, পাহাড়, আর তাতে বাঘ, হাতি, গন্ডার আর পাইথন। ওখানে যে তেল আছে, আর সে তেল যে কোটি কোটি টাকার সম্পদ, কে জানতো? ততক্ষণে চা এসে গেছে। পেয়ালায় গোটা 2 চুমুক দিয়ে কিশোরবাবু বললেন, একটিমাত্র মানুষের বুদ্ধিতে এত বড় সোনার খনি আবিষ্কার হয়েছে, আর তার পিছনে ছিলেন একটি বাঙালি যুবক। কৌতূহলী হয়ে বললাম, কিরকম বলুন তো একটু শুনি। কিশোরীবাবু একটানা 3-4 চুমুক চা গলাধঃকরণ করে বললেন, ফেয়ারবোন সাহেবের নাম শুনেছ তো? তিনি ছিলেন বিখ্যাত শিকারী। আসামে এসেছিলেন হাতির দাঁত আর বাঘের চামড়ার ব্যবসা করবেন বলে। গুয়াহাটিতে তার অফিস ছিল, আর সেই অফিসে হেড ক্লার্ক ছিলাম আমি। তারপর তারপর ইতিহাসের দেবতা অদ্ভুত কাজ করিয়ে নিলেন দুজনকে দিয়ে। অথচ অকৃতজ্ঞ ইতিহাস দুজনকে কেমন ভুলে রেখে গেছে দেখো। ফেয়ারবোর্ন ইংরেজ সন্তান, তিনি তবু লাখ 2 টাকা বাগিয়ে নিয়ে দেশে ফিরে গেলেন। আর আমি স্রেফ গলা ধাক্কা খেয়ে রিক্ত হস্তে কলকাতায় এসে ফ্যা ফ্যা করে ঘুরছি। আজ 22 বছর হলো। কিশোরীবাবু গল্পের এইখানেই গলদ। তিনি যা নিয়ে কাহিনী ফাঁদুন, শেষ পর্যন্ত তা হয়ে দাঁড়ায় তার আপন জীবনী। তখন তাকে মোড় ফিরিয়ে দিতে হয়, নইলে মূল গল্পটা একদম মাঠে মারা যায়। আস্তে আস্তে বললাম, হ্যাঁ, তা বলুন তো ডিগবয় শহরের ইতিহাস, খুব আগ্রহ হচ্ছে শুনতে। হ্যাঁ গো, তাই তো বলছি। আচ্ছা, ডিগবয় কথাটা লক্ষ্য করেছো ভালো করে? ডিগ আর বয়, তার মানে বাচ্চা লোক খোঁড়। কিন্তু কি খুঁড়বে? কে বললো এই কথা? কেন বললো? সেটাই হলো ইতিহাস। শোনো শোনো বলছি। এই বলেই হাত বাড়ালেন তিনি। খবরের কাগজের ভেতরের অংশটা তাকে ধরিয়ে দিলাম, আর বাইরের অংশটা তার হাত থেকে নিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ বলুন কাকু। কিশোরীবাবু বললেন, সেটা বোধ করি জানুয়ারির শেষ কি ফেব্রুয়ারির গোড়া। এই হঠাৎ সাহেবের শখ হলো শিকারে যাবেন। তার কাছের জন্য একটা জ্যান্ত ভাল্লুকের আর একটা অজগরের চামড়ার অর্ডার এসেছিল বিদেশ থেকে। আসল কারণ অবশ্য সেটাই। সাহেব বললেন, কিশোরী, বি রেডি ম্যান, আমি সোমবার সকালে রওনা দিব। বহুত আছে সাহেব বলে তোড়জোড় শুরু করে দিলাম। তারপর 2 জন আর্দালি, জঙ্গল ঠেঙানোর লোক 6 জন, 2টো হাতি আর বন্দুক ও খানাপিনার পুঁজি নিয়ে বেরিয়ে পড়লাম সোমবার ভোরে। এখন যেখানে তেল শোধনের কারখানা, সেখানে তাঁবু পড়লো দুপুর নাগাদ। সাহেব ঘোড়ায় আসবেন, তার আসতে তাই বিকাল হয়ে যাবে। রান্না বান্না হচ্ছে। আমার তো জানোই, চিরদিন পড়ুয়া স্বভাব। একখানা বই খুলে একটা মেহগিনি গাছের নিচে ইজি চেয়ারে গা এলিয়ে দিয়েছি। হঠাৎ বেজে উঠলো ঢোল ডগর, এবং ফটাফট বন্দুকের আওয়াজ হলো তাঁবুর এপাশ ওপাশ। ভারী জমে গেছিলাম বইখানা নিয়ে। বিরক্ত হয়ে উঠে এলাম। হাঁপাতে হাঁপাতে পিয়ন পানিগ্রাহী বলল, হাতি বাবু, জংলা হাতি, এখনই তাঁবু ফাবু তছনছ করে দিত। তাই সবাই মিলে খিদিয়ে দিলাম তাকে। ঢুলিদের নিয়ে গিরিধারী জঙ্গলে গেছে বন্দুক হাতে তাকে তাড়া করতে। নইলে ফের যদি ফিরে আসে। বইয়ের নেশা ছুটে গেল। জংলা হাতির স্বভাব তো আমি জানি, ভীষণ গোয়াড় ওরা, আর কিছুই ভোলে না। যার ওপর রাগ হয় তাকে খতম করবে, নয়তো নিজে খতম হবে, তবে ছাড়বে। বললাম, একটা না অনেকক্ষণ ফাঁকা আওয়াজ কর বন্দুকের, তাহলেই ঘন বনে ঢুকে পড়বে। 4টের একটু আগেই সাহেব পৌঁছলেন। তার সাদা টাট্টুর পিঠে মস্ত এক টোটার বাক্স। আমাকে বললেন, খাওয়া হয়েছে কিশোরী? বললাম, হ্যাঁ সাহেব, আপনার অনুগ্রহে। আমার পিঠে আলতো করে একটা থাবা মেরে ফেয়ারবোন বললেন, সব ঠিক আছে তো? কাল কিন্তু সূর্য ওঠার আগেই। আমি বললাম, বহুত আচ্ছা। তারপরেই আমতা আমতা করে বুনো হাতি বেরোনোর ঘটনাটা বললাম। সাহেব সঙ্গে সঙ্গে বললেন, কাম এলং কিশোরী, চলো হাতি আসার পরটা একটু পরীক্ষা করে দেখি, তাহলে এই পথ ধরেই এগোতে সুবিধা হবে। তাছাড়া দুজনে চলেছি, বন্দুক হাতে সাহেব আগে আগে, আমি পেছনে। বুক দূর দূর করছে। হঠাৎ দেখলাম মাটিতে গোল গোল পায়ের ছাপ। হাতির পা ওটা, বুঝতেই পারছো? কিন্তু শুকনো মাটির ওপর তেলতেলে হয়ে রয়েছে কেমন ছাপগুলো। বললাম, স্যার স্যার দেখুন, অয়েলি অয়েলি ফুটপ্রিন্টস অফ দ্য এলিফ্যান্ট, হাতির তেল তেলে পায়ের ছাপ। সাহেব ঝুঁকে দেখলেন,
একটা দাগে আঙ্গুল ঘষে সেটা নাকের কাছে বার দুই ধরলেন, তারপর বললেন, কিশোরী, আনটোল্ড ওয়েলথের অকল্পনীয় ঐশ্বর্যের নিশানা মনে হচ্ছে এইগুলো। চলো গভীরে, শিকারের চেয়ে অনেক বড় কাজই হয়তো সামনে এসে পড়েছে, কিন্তু চুপ, কেউ যেন না জানে। ওই চিহ্ন দূরে দুজনে মাইল দুই চলে গেলাম পাহাড়, জঙ্গল আর কাঁটা খোঁচা গ্রাহ্য না করে। তারপরে চারদিকে পাথরের প্রাচীরের মাঝে একটা ফাঁকা মতো জায়গা দেখলাম, ঝর্ণার মতো বেগে ফিনকি দিয়ে ঠেলে উঠছে একটা তরল জিনিস, আর তা থেকে আসছে কেমন একটা ভটকা গন্ধ। বললাম, হোয়াটস দিস সাহেব, এটা কি? সাহেব বললেন, পেট্রোল। এই খনিজ চলে মোটর চলে, এরোপ্লেন চলে। দূর প্রাচ্য, মধ্য প্রাচ্য, উত্তর দক্ষিণ আমেরিকা আর রাশিয়ায় আছে এই সম্পদ। দেখা যাচ্ছে আছে ভারতেও। তারপরেই বললেন, আমরা কোটি কোটি টাকা কামাবো এই থেকে। গলাটা কেঁপে উঠলো তার উত্তেজনায়। পরদিন সকালে একজন কুলি লাগানো হলো আশপাশ থেকে জোগাড় করে এনে। সেই গাঁইতি কোদাল দিয়ে খুঁড়তে লাগলো, আর ফেয়ারবোন সামনে দাঁড়িয়ে হাঁকতে লাগলেন, ডিগ বয় ডিগ। এই ডিগ বয়ের আদি পর্ব, বুঝলে? তারপর কি হলো জিজ্ঞাসা করলাম আমি। পকেট থেকে কৌটো বের করে একটি পান সশব্দে মুখে পড়ে কিশোরবাবু বলেন, আর কি হবে? খবর পেয়ে গভর্নমেন্ট এসে আগে বসলো, সাহেবকে ভিড়তেই দিল না তার ধারে কাছে। কিন্তু ইংরেজ বাচ্চাটা ঢের লেগালেগি করে ওই টাকাটা আদায় করে নিলেন তিনি। আর এই শর্মারাম গরিবের ছাওয়াল শুধু হাটে ঘরে ফিরল। এই বলেই কিশোরীবাবু ভাঁজ করা কাগজের বাকিটা ফেরত দিলেন এবং ছাতাটা বগলে নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেলেন ঘর থেকে। ছোট ভাই মোহিনী মুখে একটা বিদ্রুপের আওয়াজ করে বলল, সব বাজে কথা, একদম বোগাস।